ইনার্ট মানে হচ্ছে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, মনে করো আমাদের স্টমাক। মানে আমি এটা বলছি ইনার্ট অফ কমিউনিকেশন বলছি ওই কারণে যে কমিউনিকেশন এগুলো ভেতরের ব্যাপার, বাট আমরা বাইরে থেকে খেয়াল করি না। তো এই জন্য এটা বলছি। তার মধ্যে চারটা জিনিস: চ্যানেল, ফ্রেম অফ রেফারেন্স, ফিডব্যাক আর নয়েজ। আচ্ছা, চ্যানেল হচ্ছে যে বেসিক্যালি যেই মিডিয়াম দিয়ে আমরা আমাদের কমিউনিকেশন চলে। তো এবং এটা যদি মনে করো আমরা ফেস টু ফেস কথা বলছি বা কমিউনিকেট করছি তাহলে আমাদের 5 সেন্স। আবার যদি তুমি সেই কথা বলছো আর্টিফিশিয়াল চ্যানেলে, সেগুলো হচ্ছে টেলিফোন, টিভি, ওয়েবক্যাম, এই জিনিসগুলো আর কি। তার মানে কি ওই যে ডিরেক্ট আর ইনডিরেক্ট কমিউনিকেশনের সাথে একটা মিল আছে। আচ্ছা, এখানে একজন ভদ্রলোক, ইনি হচ্ছেন ক্যানাডিয়ান কমিউনিকেশন এক্সপার্ট ছিলেন, মার্শাল ম্যাকলুহান। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে এই যে আর্টিফিশিয়াল চ্যানেলগুলো যেগুলো আমরা ব্যবহার করছি, আর্টিফিশিয়াল চ্যানেলগুলোতে ক্যামেরা, ভিডিও, এসব, এই চ্যানেলগুলোকে বলা হয় এক্সটেনশন অফ হিউম্যান চ্যানেল। হ্যাঁ, মানে ন্যাচারাল আমি মুখে কথা বলছি, যখন আমি মেগাফোন ব্যবহার করছি তখন দিস ইজ এক্সটেন্ডিং মাই ভয়েস, তাই না? তার মানে কি যে কোনো ভিডিও, এই যে এখন আমরা ক্যামেরাতে নিচ্ছি, যদি এটা রিয়েল টাইমে হচ্ছে না, কিন্তু ফেসবুক লাইভ যেটা কি করে, সেটা তুমি করছো, সারা যারাই ফেসবুকে তখন লগ ইন করা আছে সবার কাছে পৌঁছে যাচ্ছে। তার মানে কি তোমার ক্যাপাবিলিটিটাকে এক্সটেন্ড করছে। তো সেটাকে উনি বলছেন যে এক্সটেনশন অফ ন্যাচারাল চ্যানেলস। তো এখন কথা হচ্ছে কি, প্রবলেমটা হতে পারে কখন, যখন তুমি একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল ব্যবহার করো তোমার মেসেজ পাওয়ার জন্য, তখন রাইট রিসিভারদের কাছে নাও পৌঁছাতে পারে। মানে ইনডাইরেক্ট কমিউনিকেশন কিভাবে বলে? সরি, ইনডাইরেক্ট কমিউনিকেশন কিভাবে বলে? মানে ইনার বলছে যে কমিউনিকেশনের ভেতরের ব্যাপার, মানে এগুলো এই জিনিসগুলো কমিউনিকেশনগুলোকে তৈরি করে। হ্যাঁ, তো ওইটা যদি আমরা ব্যবহার না করি তাহলে ওইটা, বা এটার সঙ্গে যদি আমরা না জানি তাহলে আমাদের কি বলে মেসেজ ঠিকভাবে নাও পৌঁছাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা খুবই দরকার যে ইউ নিড টু ফাইন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল। এই চ্যানেলে তুমি মানে এটা ছোটোখাটো অডিয়েন্সের ক্ষেত্রেও, যেমন মানে তুমি যদি মনে করো মৃদু কণ্ঠে কথা বলতে বলছো, কিন্তু তোমার ওই যে ওখানে অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল ব্যাপারে কথাটা আসছে যে তুমি আস্তে কথা বলো, কিন্তু অনেকেই দেখবে যে তারা আসলে খুব জোরে কথা বলতে অভ্যস্ত না। কিন্তু যখন একটা অডিয়েন্সকে তুমি অ্যাড্রেস করছো, ইউ মাস্ট স্পিক লাউডলি। তাহলে তুমি তোমার ন্যাচারাল চ্যানেলটাকে এক্সটেন্ড করলা। আবার মনে করো তুমি তোমার বয়সী যারা আছে, মনে করো তুমি প্রাইভেট ইউনিভার্সিটির উপরে এখন আছে না, ইউটিউব, সরি ডিসকর্ড গ্রুপ আছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চায় এরকম একটা গ্রুপ, একটা বেশ কিছু গ্রুপ আছে না? তো সেই গ্রুপগুলো কি আসলে এক্সটেনশন অফ এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল চ্যানেলস। যে একজন হয়তো তুমি তোমার বাসায় বসে আছো, তুমি জানতে চাও, বা মনে করো তুমি তোমার বাসায় নাটোরে তোমার বাসায় বসে আছো, সেখান থেকে তুমি জানতে চাও যে ঢাকার ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে কী দরকার, তখন তুমি ইউজ দ্যাট social media and you log into those groups, you can find this information. So this is how the channels work. পরেরটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, যেটা নিয়ে গত ক্লাসে কিছুটা বলেছি। এখানে ছবিটার দিকে যদি তাকাও, একজন গলা পর্যন্ত পানিতে ডুবে আছে, হ্যাঁ, সে বলছে যে ও ইটস ডিপ। আরেকজন সে গোড়ালি পর্যন্ত পানিতে বলছে নো ইটস নট। দুজন ডিফারেন্ট পজিশনে আছে, কিন্তু তারা ওইভাবে জিনিসটাকে, এটা কিন্তু খুব ডিপ মিনিং আছে, তাই না? তুমি মনে করো তুমি খুব বড়, যেমন এখানে আমি জানি একটা খুব জনপ্রিয় জোকস আছে, অনেক আমি জানি তোমরা শুনছি, সেটা হচ্ছে যে কুইন মেরি অ্যান্টোনা, সে হচ্ছে ফ্রান্সের কুইন ছিল, অনেক আগের কথা বলছি আমি, মনে করো ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টা। তো তাকে বলা হলো যে আমাদের প্রজারা তো ব্রেড পাচ্ছে না, মানে ওদের তো স্টেপল হচ্ছে ব্রেড, মানে প্রধান খাবার, ব্রেড পাচ্ছে না, তাহলে তাদেরকে কেক খেতে বলো। তার কাছে ব্যাপারটা হলো ম্যাটার অফ চয়েস, আর
গরিব জনগণের কাছে হলো আনঅ্যাভেলেবিলিটি, তাই না? তার মানে কি যে ফ্রেম অফ রেফারেন্স ইট ডিফার্স। হ্যাঁ, যে তুমি খুব বড় লোক, তোমার কাছে সব কিছুই অ্যাভেলেবল, এখন তুমি বলছো ও আচ্ছা এটা খেতে না পারলে আমি এটা খাবো, কিন্তু যে গরিব সে একটাই পাচ্ছে না, সে অন্যটা কিভাবে পাবে? তো এই ফ্রেম অফ রেফারেন্সটা কমিউনিকেশনের কাজে লাগে হচ্ছে ওই দিক থেকে। তুমি তোমার অডিয়েন্সকে যখন করছো, মনে করো তুমি গরিবদের একটা সমস্যা নিয়ে কোনো বড়লোক অডিয়েন্সের সাথে কথা বলছো, হোয়াট উইল হ্যাপেন? তারা বলছেন এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দ্য আর্থ। তো মানে আমরা এটা নিয়ে কেন কথা বলছি? আবার অন দি আদার হ্যান্ড একজন খুব বড় লোক, একজন মনে করো ওয়ারেন বাফেট এসে তোমাদের সাথে কথা বলছে যে ওই যে যেটা হয় একটা খুব চমৎকার সময় আমার মনে পড়েছে, সেটা হচ্ছে যে এই যে উদ্যোক্তা নিয়ে আমরা প্রচন্ড হাইপ চারপাশে, তাই না? যে এভরিওয়ান ক্যান বি অ্যান অন্টারপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা। তাহলে হোয়াটস কিপিং দেম ফ্রম বিইং অ্যান অন্টারপ্রেনার? তাহলে কি ব্যাপারটা কি হচ্ছে না কেন? টাকা নাই আসল কথা। তো এইটা এখন তুমি যদি বাঞ্চ অফ মোটামুটি তোমাদের মতো বয়সী যারা বাঞ্চ অফ স্টুডেন্টস যারা মানে নিজেরা আয় করলেও অত বেশি আয় করে না, বেশিরভাগই বাবা মার উপর নির্ভরশীল, তাদেরকে গিয়ে যদি তুমি বলো যে তোমার অন্টারপ্রেনার হওয়ার পটেনশিয়াল তুমি ব্যবহার করছো, তুমি মানে কিন্তু অন্টারপ্রেনার হতে হলে কি প্রথমে একটা ক্যাপিটাল লাগে, একটা মূলধন লাগে, সেটা নিয়ে তোমাকে নামতে হবে। তোমার সেটা নেই। তোমাকে যদি আমি বলতে থাকি, আমি ওয়ারেন বাফেট বলতে থাকলাম যে ইয়াস ইউ গাইস শুড ডু ইট, কিভাবে কি করতে হয়, অনেক কিছু বললাম, এবং বাংলাদেশে এটা হচ্ছেও। বিভিন্ন হোটেলে তোমার সেমিনার হচ্ছে, গিয়ে তুমি রেজিস্ট্রেশন করে 1000-2000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তুমি গিয়ে অন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করছো, বাট আসল যে জিনিসটা সেটি তোমার কাছে নেই। ঠিক আছে? সো দিস ইজ হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স। তাহলে তুমি যখন কমিউনিকেট করছো, ইউ মাস্ট ফাইন্ড আউট যে আমি যে অডিয়েন্সের সাথে কথা বলছি সেই অডিয়েন্সের কি এই জিনিসটা আমার লেভেলে দেখতে পাচ্ছে কিনা। আমি উপর থেকে যদি দেখি আর ওরা যদি নিচে দেখে, তারা গলা পর্যন্ত ডুবে আছে, তাদের কাছে একটা সমস্যাটা হচ্ছে যে তারা কতক্ষণে গলা পানি থেকে আরো উপরে উঠতে পারে, আর আমি অলরেডি দাঁড়িয়ে আছি উপরে, আমি আমি তো এই জিনিসটা আমার পজিশন থেকে আমি বলতে পারি না। ঠিক আছে? দ্যাটস ওয়াই ফ্রেম অফ রেফারেন্স। সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টগুলো থাকে ওগুলো কি রেফারেন্স পেতে পারে? ফ্রেম অফ রেফারেন্স, হ্যাঁ, ওটা ডিপেন্ড করে যে যে কমেন্ট করছে সে কোন জায়গা থেকে কমেন্ট করছে, কোন পজিশন থেকে কমেন্ট করছে, তাই না? যেমন মনে করো অনেকে বেশ সমস্ত কিছু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় যখনই তুমি তোমার ফ্রেম অফ রেফারেন্স না বুঝো। হ্যাঁ, তুমি একটা মন্তব্য করে বসছো, কিন্তু দেখা গেলো যে মনে করো সামহাও কোনো একটা মেয়ে রেট হয়েছে, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়াতে দেখবা যে তুমি অনেক বলো তার ওখানে যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, নিশ্চয়ই সে মানে ইভেন আমি আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নাম বলবো, মানে তাকে একবার বলা হলো যে একজন ফ্যামিলিতে, অনেক ফ্যামিলিতে কিছু সিক লোকজন থাকে, তাই না? এক আঙ্কেল তার ভাতিজিকে রেপ করেছে। তখন তার প্রথম প্রশ্ন ছিল, ভাতিজি কি পর্দা মেনে চলতো? তুমি তোমার বাবার ভাইয়ের সামনে ওই অর্থে কি পর্দা করো? ওরকম একদম অপরিচিত লোকের সাথে পর্দা করো। তো তাহলে কি এইটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স? আমি প্রথমেই ধরে নিচ্ছি এটা মেয়েটার দোষ। বুঝতে পারছো আমার কথা? মানে এই যে একটা সোসাইটির সামনের দিকে আগায়, যদি তুমি যদি ইকুয়ালি ব্যালেন্স করো আরেকজনের মন্তব্য, সে কোন জায়গায় বসে কথাটা বলছে আর আমি কোন জায়গায় বসে কথাটা শুনছি বা বলছি, এই জিনিসটা থেকে কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায়, যেটা আমরা করি না। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে ব্যাপারটা হচ্ছে হলো ফিডব্যাক। ফিডব্যাকটা হচ্ছে যখন তুমি একজন রিসিভার মেসেজ রিসিভ করছে, তখন সে এটাকে যেভাবে ইন্টারপ্রেট করছে, সেটা আবার যখন সেন্ডারের কাছে সে পাঠাচ্ছে, এটাই হচ্ছে ফিডব্যাক। মানে আমি যেভাবে বুঝলাম বা আমি তোমাদেরকে যেইভাবে কথা বলছি, এই কথাগুলো তোমরা মনে করো যেভাবে নিচ্ছ, তুমি বলবে যে আচ্ছা স্যার আপনি বোধহয় এটাই বলতে চেয়েছেন। এইটা হচ্ছে আমার ফিডব্যাক। আমি সেন্ডার, আমি রিসিভারের কাছ থেকে রিসিভার কীভাবে এটাকে রিসিভ করেছে সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, বা তার অ্যাকশন সে একটা উত্তর দিয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক। আচ্ছা, এই ফিডব্যাকটা হতে পারে দুই ধরনের, একটা নন ভার্বাল
বেসিক্যালি হচ্ছে তুমি কিভাবে তাকিয়ে আছো, কিভাবে বসে আছো, কিভাবে আমার কথা শুনছো, খুব মনোযোগের সাথে নাকি জাস্ট ক্যাজুয়াল। এটা হচ্ছে একটা নন ভার্বাল ফিডব্যাক। ভার্বাল ফিডব্যাক তো স্যার আপনার কথাটা বুঝতে পারলাম, বা আপনি বোধহয় এটা এইখানে বলতে চাইছেন, আচ্ছা স্যার একটু যদি পরিষ্কার করেন, এগুলো হচ্ছে ভার্বাল ফিডব্যাক। আচ্ছা, ফিডব্যাকটা জরুরি কেন? যে মানে তোমার মেসেজ কতখানি পৌঁছাচ্ছে সেই ব্যাপারটা বোঝার জন্য। যখন তুমি নন ভার্বাল ফিডব্যাকটা মোটামুটি বেশ চমৎকার, যে তুমি জিজ্ঞেস করা ছাড়াই বুঝে যাচ্ছ যে কোনো একজনকে কিছু একটা জিজ্ঞেস করেছ, আমরা বুঝতে পেরেছি, সে মাথা নাড়াচ্ছে, নডিং। আরেকজন হয়তো এরকম তার মানে এটা না পারছে না আসলে ঠিক বুঝতে পারে। তো এই যে এই ব্যাপারগুলো তোমাকে সেন্ডিং ইউ সাম সর্ট অফ সিগন্যাল, কিছু একটা সিগন্যাল পাঠাচ্ছে। যখন তুমি মনে করো কন্টিনিউয়াসলি কথা বলছো, তখন তুমি তোমার একটা সময় নেই, তুমি মনে করো 20 মিনিটস টাইম তোমাকে দেয়, কারণ তুমি তার জনে জনে জিজ্ঞেস করতে পারছো না, বা মানে কেউ হয়তো দেখা গেলো 4টা হাত উঠে গেছে, কিন্তু তোমার হাতে সময় নেই, তুমি তখন বা কেউ হাত উঠাই নাই, মনে করো তুমি জাস্ট বসে আছে, তোমার দিকে তাকিয়ে আছে, বাট ইউ আর সাপোজ টু গেট সাম সিগন্যালস যে আসলে কি তারা পছন্দ করছে না। যদি খুব আগ্রহ নিয়ে শুনে একটু সামনের দিকে এগিয়ে আসবে, যদি একটু হয় একটু একা মানে কেমন ছেড়ে দেওয়া একটা অ্যাটিটিউড। সো এইগুলো হচ্ছে তোমার জন্য ফিডব্যাক সিগন্যালস। এগুলো দিয়ে তুমি বুঝতে পারো যে if someone is really feeling interested or not. এবার আসছি আমরা খুবই জরুরি, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, এই জিনিসটা হচ্ছে হলো নয়েজ। নয়েজ হচ্ছে, নয়েজ বলতে নর্মালি বোঝায় আনওয়ান্টেড ইন্টারনাল অর এক্সটার্নাল ইন্টারফারেন্স। মানে তুমি চাচ্ছ না কিন্তু তোমার ইসের ভিতরে তৈরি হচ্ছে, আবার অথবা বাইরে থেকে আসছে, তোমার স্পিচের ভিতরেই আছে বা যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে থেকেই তৈরি হচ্ছে, অথবা বাইরে থেকে আসছে। এইটাকে আমরা বলছিল নয়েজ। আচ্ছা, নয়েজ কি ঝামেলা পাকাতে পারে? ডিসরাপ্ট করতে পারে, আমার কমিউনিকেশনকে বাধাগ্রস্ত করতে পারে, অল্টার করে ফেলতে পারে। মানে তুমি আমার কথাই শুনতে পাচ্ছ না, আমি একটা যে শব্দটা বললাম তুমি হয়তো ওটার অন্য একটা শব্দ শুনতে পেলে। তারপরে ডিস্টর্টিং, এটা হচ্ছে একেবারে বিকৃত করে ফেলছে, কিছুই বুঝতে পারছো না। তারপরে স্লোয়িং ডাউন অর ব্লকিং দ্য মেসেজ থ্রু চ্যানেলস, স্লো করে দিচ্ছে, মানে তুমি যেভাবে শুনছিলে বাড়ি থেকে, এখানে যদি মনে করো যে হঠাৎ করে জ্যাক হ্যামার বা ড্রিল মেশিন দিয়ে কেউ কিছু করা শুরু করলো, তাহলে কি হবে? যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ না, বা দেখা যাচ্ছে যে সেন্ডার খুব একটা ওয়াকি ভালো না, যে ও আচ্ছা এটাতে তো প্রবলেম হচ্ছে, সে বলেই যাচ্ছে, তাহলে কি হচ্ছে? তোমার আন্ডারস্ট্যান্ডিং তুমি আস্তে আস্তে সেন্ডারের বা মেসেজ যে দিচ্ছে যে প্রেজেন্টার, তার পিছনে পড়ে যাচ্ছে, সে হয়তো অনেক কিছুই কভার করে ফেলেছে, কিন্তু ইউ আর নট রিয়েলি লিসেনিং অর ইউ আর নট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং। এবং এটা শুধু এক্সটার্নাল নয়েজের ক্ষেত্রে হবে সেটাও না, ইন্টারনাল নয়েজের ক্ষেত্রে হতে পারে, যে ভিতর থেকে যে নয়েজ তৈরি হচ্ছে সেটা আমরা দেখছি। আচ্ছা, তাহলে এই কমন ফর্মস অফ নয়েজ যদি আমরা বুঝতে পারি, এটা আমাদের অডিয়েন্সের নিড এবং যে কোনো একটা কমিউনিকেশনের সময় আমরা এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি, যে আমরা এইগুলোকে দূর করতে পারলেই আমরা উই ক্যান গেট এ বেটার কমিউনিকেশন। আচ্ছা, ফার্স্ট যেটা সেটা হচ্ছে অবভিয়াস, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ। এনভায়রনমেন্টাল নয়েজ হচ্ছে এনি আউটসাইড ইন্টারফারেন্স, বাইরে থেকে যে কোনো কিছু, মনে করো পাশের রুমে কেউ চিৎকার চেঁচামেচি করছে বা গান বাজাচ্ছে, এরকম একটা কিছু, তখন তোমার যেটা হবে you really cannot hear it. আর এইখানে যেটা হবে কি, এটাকে আমরা যদি এটাকে বের হতে পারি, আমার মনে হয় কি তোমাদের যদি কিছু পার্সোনাল কথাবার্তা থাকে তোমরা আমাদেরকে ডিস্ট্রাক্ট করো না। আমি অত্যন্ত সেন্সিটিভ, মানে আমার অডিয়েন্সে কেউ যদি একটু এদিক ওদিক কি হয় আমার, মানে কারণ আমি তো কনস্ট্যান্টলি, তোমরা খেয়াল করো যে আমি সবার দিকে তাকাচ্ছি, মানে এটা নট বিকজ যে আমি তোমাদেরকে
ই করতে চাচ্ছি সেটা না, যে আমি কিন্তু দেখছি এটা না, কিন্তু এটা আমি মনে করি যে কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই জরুরি। আমি সবাইকে ইকুয়ালি ওজন দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তুমি পিছনে কোথাও গিয়ে বসো বা অন্য কোথাও গিয়ে বসো। তাহলে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজটা হচ্ছে মূলত, এবং তোমার জন্য আমি এখন আর একটু গলা চড়িয়ে পড়বো, ঠিক আছে? পিছনে গিয়ে বসছি, I'll do you a favor. So environmental noise আমরা বুঝতে পারলাম। এর পরেরটা যেটা হচ্ছে physiological noise, যেটা হচ্ছে এই কাইন্ড অফ ওর প্রবলেম কিছুটা, যে ঠান্ডা লাগছে আমি শুনতে পাচ্ছি না, বা আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ ইয়েস দিস ইজ সামথিং আমাকে ইমিডিয়েটলি অকুপাই করে ফেলছে, যে ও আচ্ছা, কিন্তু এই যে তুমি আমি কি এসিটা বন্ধ করবো না একটু নামিয়ে দেবো না, এই যে তোমার ভেতরে একটা চিন্তা তৈরি হলো, এই চিন্তাটা ওই স্পিকারের বা প্রেজেন্টারের কথা তোমাকে শুনতে দিয়েছে, ঠিক আছে? এবং এটা কি মানে বেসিক্যালি এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে প্রেজেন্টার সেও অসুস্থ হতে পারে। আমি যদি এখানে 104 ডিগ্রি জ্বর নিয়ে দাঁড়িয়ে থাকি, I will not be able to deliver as a natural presenter, তাই না? আমার কিছু প্রবলেম হবে। আবার যদি আমার অডিয়েন্সের ভিতরে লোকজন অসুস্থ থাকে, সেটাও একটা প্রবলেম। তার মানে কি ইটস টু ওয়ে। তাহলে তোমাকে মানে এটা তুমি নিশ্চয়ই কন্ট্রোল করতে পারো না যে তোমার অডিয়েন্সের কেউ সবাই যাতে অসুস্থ না, ঢোকার আগে আমি বলবো না অসুস্থ লোকজন শুনবেন না প্লিজ, না সেটা আমরা করতে পারি না, তাই না? কিন্তু এটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে মোটামুটি যদি দেখছি যে কেউ হয়তো একটু ফিল করছে, একটু সামহাও মনোযোগ দিতে পারছে না, তার অদৃশ্যভাবে বা আমার নিজের মাইন্ডে আমি তার প্রবলেমটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যে কি হচ্ছে আসলে। এবং যদি দেখি যে আমি একটু গলা চড়ালে তার সুবিধা হয়, সে পেছনে বসে আছে, তার শুনতে সুবিধা হয়, তাহলে ঠিক আছে আমি সেটা করবো। মানে এটা কিন্তু অ্যাডাপ্টিবিলিটি, আমরা এটা নিয়ে সামনে চ্যাপ্টারগুলোতে আছে। মানে প্রেজেন্টিং এর সময় তোমার অডিয়েন্সের সাথে তুমি অ্যাডাপ্ট করো কিভাবে, এটাও কিন্তু একটা বিদ্যা, ক্রাফট, মাস্টার। ওইটা মানে যারা প্রফেশনাল স্পিকার তারা কিন্তু এটা খুব ভালো জানে কীভাবে অডিয়েন্সের সাথে। এবং আমরা কাইন্ড অফ টিচাররা আমাদের যত বছর এক্সপিরিয়েন্স হয় তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। মানে যে কোনো ক্লাসকে কন্ট্রোল করতে হলে বা ম্যানেজ করতে হলে এই ব্যাপারটা জরুরি। মানে দিস ইজ নট লাইক, কারণ কি এই যে সময়টা অ্যালোটেড টাইমটা, এই সময়টার মধ্যে তুমি যদি স্টুডেন্টকে তোমার প্রয়োজনীয় যা শেখানোর কথা ছিল সেটা তুমি যদি শেখাতে না পারো, তাহলে কি সেও পেছনে পড়লো, তুমিও পেছনে পড়লো। কাজেই একজন টিচারের ভেতর থেকে এটা আসেই যে ওই সময়টুকু কীভাবে ম্যাক্সিমাইজ করা যায়, ওই সময়টুকু ব্যবহার করা যায় এবং এর মধ্যে যেই মেসেজটা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া যায়। তো তার মানে কি আমরা এই যে কেন এগুলোকে ইনার্ট বলছি, যেগুলো আমার এই লেকচারের আগ পর্যন্ত তোমাদের এইভাবে মনে হয়নি যে ও এগুলোর এত গুরুত্ব বা এইগুলো প্রয়োজনীয়তা যে আছে, এটা তোমাদের হয়তো মনে হয়। এই জন্য এটা বলছি যেগুলো ভেতরের জিনিস। অলরাইট, আচ্ছা পরের নয়েজটা দেখি আমরা। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। ফিজিওলজি মানে হচ্ছে শারীরিক ক্রিয়া, হ্যাঁ। এরপরটা হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল নলেজ বেসিক্যালি এমন কিছু জিনিস যেটা তোমার সাইকোলজির সাথে, অডিয়েন্সের সাইকোলজির সাথে, এটা কিসেরও হতে পারে, প্রেজেন্টারের হতে পারে, বাট মোস্টলি অডিয়েন্সের সাইকোলজির উপর ডিপেন্ড, যে অডিয়েন্স আসলে কি মেন্টাল স্টেটে আছে। এই মেন্টাল স্টেটটা যদি ধরতে না পারো তুমি, তাহলে ইউ উইল হ্যাভ সাম প্রবলেম। মনে করো কেউ একজন স্ট্রেস আউট হয়ে আছে, ফ্রাস্ট্রেটেড বা ইরিটেটেড হয়ে আছে, তখন তার কাছে যে মেসেজটা যাওয়ার কথা সেটা ঠিকভাবে যাবে না। তখন তার কাছে এটা কাইন্ড অফ একটা ম্যাটার অফ ফ্যাক্ট আসলো, আবার এই কান দিয়ে বের হয়ে গেল, এরকম একটা অবস্থা তৈরি হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে মানে এখানে যে এই জিনিসটা, এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে। এই নিচের ছবিটা বোঝো, চেনা মনে হয়? কিসের? জোকার ছবি। আচ্ছা, তো জোকারের কাহিনীটা আমরা বুঝি ব্যাটম্যানের মুভিগুলো প্লাস যে কমিক, আমি জানি না তোমরা এটা কখনো খেয়াল করেছো না, সেখানে কিন্তু সব সময় একটা
সাইকোলজিক্যাল ট্রমার একটা ব্যাপার আছে। আমি জানি না তোমার খেয়াল করেছো, বলো দেখি একটা উদাহরণ বলো তো। জোকার একটা উদাহরণ ডেফিনেটলি, মানে সে সোসাইটি তাকে ইগনোর করেছে, সেই জন্য সে সোসাইটির উপরে প্রচন্ড রকম বিরক্ত। সেই হিসাবে ব্যাটম্যানের ক্ষেত্রে এটা কি? রাইট, তার বাবা মা খুব ইয়াং বয়সে তার বাবা মা মারা গিয়েছে এবং সেটা একটা বিশাল ট্রমা তার ভিতরে তৈরি করেছে এবং কাইন্ড অফ সে একটা যে সে গর্তে পড়ে যায়, এখানে প্রচুর বাদুলি করে, এগুলো তার ভিতরে এক ধরনের লুকানো এক ধরনের, এগুলোকে ইংরেজি ভাষায় বলে সামারিটান। সামারিটান বুঝো, মানে যে কোনো একজনের ভেতর থেকে একটা ভালো কাজ করার মতো একটা বের হয়ে আসে হঠাৎ করে। যদি এটা মানে এটাও একটা খুব মজার সাইকোলজিক্যাল ব্যাপার যে বাজার অর্থনীতিতে এই জিনিসগুলো খুব চলে, যে তুমি আশা করো সোসাইটির যে প্রবলেমগুলো someone else will come out and solve it। বিভিন্ন ধরনের, এই যে আমরা নায়ক, বিভিন্ন ধরনের, আমি জানি না তোমরা কখনো মাসুদ রানা পড়েছ, জেমস বন্ড, এই যে এই স্টোরিগুলো, এগুলো কিন্তু এই ধরনের ম্যানিফেস্টেশন যে একজন ক্যান ডু আ লট গুড, মানে একজনই সোসাইটির সমস্ত কিছু সলভ করে, অনেক কিছুই সলভ করে ফেলতে পারে, সমস্ত কিছু না হলেও অনেক কিছু সলভ করে ফেলতে পারে। এই যে এই ব্যাপারগুলো কিন্তু কাইন্ড অফ কিছুটা আমাদের বাজার অর্থনীতির সাইকোলজিক্যাল প্রোফাইল থেকে আসছে। তুমি যখন একজন প্রেজেন্টার হচ্ছ তখন তোমার এই জিনিসগুলো একটু রিয়েলাইজ করতে হবে যে আমার আমার অডিয়েন্সের সাইকোলজি সে কী ধরনের। আমি মোটামুটি চেষ্টা করি যে মনে করো যখন আমার স্টুডেন্টদের সাথে ক্লাস নিচ্ছে বলি তাদের মেন্টালিটি কী, তারা মানে একটা মোটা দাগে একটা জেনারেলাইজ আইডিয়া পাওয়ার চেষ্টা করি। যতই সেমিস্টার আগাতে থাকে ততই আমি এটা ক্লিয়ার করতে থাকি যে আসলে, এবং এটার জন্য আরেকটা যেটা ব্যাপার আছে যেটার হয়তো আমি এই কারণে তোমাদেরকে বলি, তোমরা কিন্তু অনেকখানি স্কুল কলেজ থেকে কন্ডিশন বুঝে আমরা অভ্যস্ত করে ফেলা তোমাদেরকে যে বেশি কোশ্চেন জিজ্ঞেস করবা। কিন্তু আমি আই ডু ইট দি আদার ওয়ে। আমি মনে করি যে কোশ্চেন জিজ্ঞেস করাটা বা কোশ্চেন জিজ্ঞেস করতে বাধ্য করাটা খুব বেশি দরকার। Then I get a clear idea about the audience, what they are thinking. অনেক কথা ভাবছে যে ও এখানে কথা বলে লাভ নেই, আমি আমার মতো করে থাকি, আমার ভিতরে যা থাকুক, অসুবিধা কি, স্যারের এটা জানা দরকার। আর অনেকে আছে খুব ইন্টারেক্টিভ, আমি যেমন 13 ব্যাচকে গত এসে পেয়েছিলাম, প্রচণ্ড রকম ইন্টারেক্টিভ, মানে প্রচণ্ড, স্যার এটা মানে স্যার আচ্ছা আপনি এটা বলছেন, হ্যাঁ স্যার এটা তো এরকম হতে পারে। তো আই রিয়েলি এনজয় ইট, এবং তোমরা যদি এরকম হও আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আগে থেকেই বলছি, মানে অপ্রাসঙ্গিক না যে স্যার আমাকে রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বলেন, হ্যাঁ সেটা আমি বলতে পারবো, কিন্তু এই ক্লাসের কনটেক্সটে সেটা জরুরি না। কিন্তু মানে মোটামুটি এই আমরা যে কাজটা করার চেষ্টা করছি, এই কোর্সটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে তোমাকে খুব এই একটা কোর্স করে যে তুমি খুব দক্ষ প্রেজেন্টার হয়ে যাবে সেটা না, কিন্তু তোমার ভেতর থেকে ওই জিনিসটাকে বের করে নিয়ে আসা, যে তুমি যাতে কারোর সামনে দাঁড়ালে তোমার ভেতরে যে জ্ঞান আছে, যা কিছু আছে, এক্সপার্টিজ আছে, সেগুলো নিয়ে তুমি কিছু একটা কথা বলতে পারো বিশ্বাসযোগ্যভাবে। এটাই হচ্ছে আমাদের মানে একেবারে বরং লাইন কোর্সের অবজেক্টিভ, যে আমি তোমাকে চাই যে তুমি যে জিনিসটা জানো সেটা সুন্দর করে গুছিয়ে একটা অডিয়েন্সের সামনে বলতে পারো, শেষ। এখন এইখানে ব্যাপারটা খুব সোজা না, কিন্তু মানে আপাত দৃষ্টিতে সোজা মনে হতে পারে, কিন্তু এই যে আমরা এগুলো নিয়ে আলাপ করছি, এগুলোর কারণটাই হচ্ছে তোমাকে জানানো যে ভেতরে আমাকে কি কি জিনিস ঠিকঠাক করতে হবে, আমার কি কি জিনিস তোমাকে একটা আমি চার্ট ধরিয়ে দিচ্ছি যে এই জিনিস করতে হবে, এটার মধ্যে আমি কোনটা পারি কোনটা পারি না, ঠিক আছে? এইভাবে যদি তুমি সচেতন হও, নো ম্যাটার হোয়াট, তুমি কিন্তু একজন মোটামুটি ভালো প্রেজেন্টার হয়ে যেতে পারো, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখো, মানে অনেকে এইটা পাত্তাই দেয় না। যেমন আমি দেখেছি যে 12 ব্যাচে তারা মানে আচ্ছা কয়েকজন খুব ভালো প্রেজেন্টার আছে ওদের ভিতরে, মানে এবং দে কেম আউট আমার কোচিং ছাড়াই, আমার কিছু বলা ছাড়াই তারা খুব চমৎকার প্রেজেন্টেশন দিয়েছে এবং খুব ইউনিক ওয়ে। কিন্তু বেশিরভাগ হচ্ছে এটা আমার এখন কি হেল্প করবে, আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমার এটা কি দরকার, হ্যাঁ মানে প্রোডাক্ট বিক্রি করার কি বলে আনসার
না না, হ্যাঁ সেটাই, যেমন তুমি মনে করো তুমি একটা সফটওয়্যার তৈরি করেছো, এখন তুমি যদি এটা বোঝাতেই না পারো যে এই সফটওয়্যারটা কেন ক্লায়েন্টকেও তো এখন একটা পার্টিকুলার ইউজ একটা ভালো সুবিধা দিবে, বেনিফিট দিবে, এটা যদি তুমি বোঝাতেই না পারো তাহলে হু উইল বাই ইয়োর সফটওয়্যার? বা তুমি একজন একটা ইন্টারভিউ দিচ্ছ একজন প্রসপেক্টিভ এমপ্লয়ারের কাছে, আর তুমি যদি তাকে বোঝাতে না পারো যে তোমার ভেতরে যা তুমি প্রচন্ড রকম ভালো জানো, তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং খুব ভালো জানো, তুমি মোটা বেশ প্রচুর কম্পিটিশনে গিয়েছো, তোমার প্রজেক্ট অনেকগুলো করা আছে, এগুলো তোমার রেজুমে দেখাচ্ছে, বাট ওগুলো নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তুমি তখন উত্তর দিতে পারছো। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা পাবে, মানে অনেকে রেজুমে অনেক বা সিভি অনেক ভারী, বাট এমপ্লয়ারের সামনে গিয়ে আর কথা বলতে পারে না। তো এই যে এই ব্যাপারগুলো এই আমরা চাচ্ছি যে এই কোর্সের মাধ্যমে আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, ঠিক আছে? সো আমরা ছিলাম হচ্ছে এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কনটেক্সটে। সাইকোলজিক্যাল নয়েজটা দুই ধরনের হতে পারে। প্রথমটা হচ্ছে হলো মাইল্ড, সেটা হচ্ছে যে জাস্ট ওই মুহূর্তে তুমি দেখছো যে তোমার অডিয়েন্স কাইন্ড অফ ফিকল মাইন্ডেড, খুব বেশি মনোযোগ দিতে পারছে না, এটা কিন্তু সাময়িক, এটা তুমি তাদেরকে এনগেজ করার মাধ্যমে তাদের সাথে একটু স্টোরি টেলিং করে তাদেরকে একটু এই একটা ইন্টারেস্টিং কিছু বলে ম্যানেজ করতে পারো। বা দে আর অটিস্টিক বা বাইপোলার ডিসঅর্ডার, বা ইভেন মনে করো ওর যে এই যে এখানে কিছু বলা আছে পার্সোনালিটি স্কিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ভেঙে পড়া, মানে ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে ভেঙে পড়া, মানে কি সে এক মুহূর্তে এক জিনিস, এই জোকার কিন্তু ওই স্কিজোফ্রেনিয়া, ঠিক আছে? আমার চেনা একজন আমার সিনিয়র ফ্রেন্ড আছেন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার প্রফেসর, ওই ভদ্রলোকের 4টা পিএইচডি আছে, 200-র উপরে তার আর্টিকেল, 50টার উপরে তার বই আছে, আর 30 বছর বয়স থেকে তোমরা এই ইসে কি বলে উইকিপিডিয়াতে তার পাবা, ডক্টর অস্টিন মার্ডার, আমি নামটা লিখে দিই, মানে মূলত এই দিয়ে কাজ, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এগুলো নিয়ে কাজ করেন। ওই ভদ্রলোকের যদি দেখো, এই ভদ্রলোক ছিলেন, এই ভদ্রলোক এবং তার ওয়াইফ দুজনেই স্কিজোফ্রেনিক, 30 বছর বয়স থেকে স্কিজোফ্রেনিক, কিন্তু তারা এটাকে কন্ট্রোল করে খুব চমৎকারভাবে, এবং ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার ইয়াং রিসার্চারদের উনি হেল্প করেন। এবং আমি যখন একাডেমিতে আমার একটা প্রোফাইল আছে, একাডেমি হচ্ছে একটা এডুকেটেডদের একটা ওয়েবসাইট টাইপের, ওখানে বিভিন্ন টিচাররা তাদের বিভিন্ন রিসার্চ ফ্রি পাবলিশ করে, যে কেউ ওটা মেম্বার হতে পারে, তোমরাও হতে পারো। স্কিজোফ্রেনিয়া হচ্ছে হলো তোমার বাংলাদেশে বা ব্রিটিশ উচ্চারণ হচ্ছে সিজোফ্রেনিয়া, আমেরিকান উচ্চারণ বলে স্কিজোফ্রেনিয়া। তো এটা হচ্ছে কি তুমি সম্পূর্ণভাবে একটা তুমি একজন মানুষ হঠাৎ করে তোমার ভিতরে ডিপ সাইকোলজিক্যাল ফিয়ার, বিভিন্ন ধরনের ট্রমা আসছে, তুমি একদম সম্পূর্ণ অন্যরকম একটা পার্সোনালিটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে একটা ইররেশনাল ফিয়ার, ইররেশনাল মানে আসলে কোনো নাই, ভিত্তি নাই, কিন্তু সে ভীত কোনো একটা কিছু, সে হয়তো কিছু একটা শুনতে পাচ্ছে, এরকম কিছু একটা তাকে বলছে এরকম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে স্কিজোফ্রেনিয়া। আর তারপরে আরো কিছু আছে যেমন বাইপোলার। বাইপোলার হচ্ছে যে তুমি একবার খুব হ্যাপি, একবার খুব স্যাড। ইসের তোমার রবিন উইলিয়ামসের নাম শুনেছো তোমরা? একজন নাম করা বেশ 90s-এর 80s থেকে 90s আর্লি 2000 পর্যন্ত তোমার অনেকগুলো মুভি আছে। রবিন উইলিয়ামস কমেডিয়ান, হি স্টার্টেড অ্যাজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান, কিন্তু পরে তার মুভিগুলো খুব হিট করেছে, চমৎকার। ডেড পয়েটস সোসাইটি বলে একটা মুভি আছে, মানে অন্যান্য অনেক মুভি তো আছে। ডেড পয়েটস সোসাইটি দেখবে যে মানে খুব আমার কাছে খুব ভালো লেগেছে মুভিটা, 1980 ডেড পয়েটস সোসাইটি, যদি কোনো সুযোগ পাও দেখে নেন। এই ভদ্রলোক মানুষকে হাসিয়ে মারছে, বাট ডিপ ইনসাইড হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। শেষ পর্যন্ত কি করলেন উনি? সুইসাইড করলেন। এই কিছুদিন আগের ঘটনা,
মনে করো 3-4 বছর আগের ঘটনা, সুইসাইড করে, মানে আনবিলিভেবল। একজন এরকম একজন এনার্জেটিক মানুষ দেখে সারাক্ষণ লোকজনকে হাসিয়ে মারছে, অথচ সে এরকম লাইফ তার কাছে এতই মানে লিক বা এতই মানে বিবর্ণ হয়ে গিয়েছে, সে সুইসাইড করেছে। সুইসাইড কারা করে? যে যাদের কোনো আর কিছু দেখে না, যে আর কোনো লাইফে আর কিছু নাই, মানে এই জীবন রেখে কী হবে এরকম। তো এই যে এই ধরনের ডিসঅর্ডার, যখন এই ধরনের অডিয়েন্সের সাথে যখন তোমার যদি কাজ করতে হয়, তখন তোমার এই ব্যাপারগুলো কিন্তু নয়েজ হিসাবে কাজ করবে, মানে তুমি তার কাছে পৌঁছাতে পারছো না। এখন কিন্তু মানে তোমাদের জেনজি এবং মিলেনিয়ালদের ভেতরে এই জিনিসটা প্রচুর চলে আসছে। আমেরিকাতে প্রচুর আসছে যে সেরা চিন্তা করছে মানে লাইফে আর কিছু নাই, চারপাশে খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, ঠিকমতো মানে একটা চাকরি পাবো, পড়াশোনা শেষ করে চাকরি পাবো না, মাস্টার্স করেও ঠিকমতো যা যেই পজিশনে চাকরি পাওয়ার কথা সেটা পাচ্ছি না, এই জিনিসগুলো তখন চলে আসে। তো এই যে এগুলো থেকে বাংলাদেশে কয়েকদিন আগে ঘটেছে, একটা ছেলে সুইসাইড করেছে কোনো একটা সরকারি ইউনিভার্সিটি, নামটা ভুলে গেছে। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো তুমি যদি এই ধরনের এবং এটার উল্টা সাইডে কি, উল্টা সাইডে আবার বাজার অর্থনীতির কিছু পয়সা কামানোর সুযোগ তৈরি হয়ে গেছে, কিছু মোটিভেশনাল স্পিকার তৈরি হয়েছে যারা এদেরকে বলে বলে করার চেষ্টা করে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, তুমি যতই মোটিভেশন দাও না কেন, সোসাইটির যে ভেতরের প্রবলেমগুলো, এই যে আনএমপ্লয়মেন্ট কেন তৈরি হয়, তারপরে তোমার কেউ হয়তো বলবে যে ও বেশি শিক্ষিত হয়ে গেছে লোকজন, যা যত চাকরি আছে তার চেয়ে বেশি। কিন্তু আমরা কি আসলে ওইভাবে দেখছি? গভর্নমেন্টের এখানে দায়িত্ব আছে, গভর্নমেন্ট কর্মসংস্থান তৈরি করতে হবে, প্রাইভেট সেক্টর যারা এই করছে এদের কর্মসংস্থান তৈরি করতে হবে। কিন্তু বাজার অর্থনীতি থাকে হচ্ছে নর্মালি কম লোক দিয়ে বেশি কাজ করিয়ে দেয়। তো তাহলে কি হচ্ছে, যেটা হয়, কারণ তোমার দরজার বাইরে লোকজনের ভিড় লেগে যায়, তাই না? তুমি তোমার দরকার ওয়ার্কার হচ্ছে মনে করো 20 জন, তুমি বললা কি 18 জনকে নিলাম বা 15 জনকে নিলাম, তোমার কাজ হচ্ছে ঠিকই, কম পয়সা দিতে হচ্ছে, বেশি প্রফিট থাকছে, কিন্তু বাইরে কিন্তু কিছু লোকজন দাঁড়িয়ে আছে এবং সেটাও এক ধরনের থ্রেট হিসাবে কাজ করছে যারা ভেতরে আছে, তাই না? তো আচ্ছা, আমি যদি কোনোভাবে বেকার হয়ে যাই, তাহলে বাইরের লোকজন আছে, আমি চাইতে পারবো না, আমি যে টাকাটা চাই এই টাকাটা আমি চাইতে পারবো না, মানে আমার একটা মজুরি বাড়ানোর জন্য আমি কথা বলতে পারবো না। গার্মেন্টস ওয়ার্কারদের ক্ষেত্রে দেখো প্রচুর বাইরে আছে। এই যে এই জিনিসগুলো কিন্তু একটা মেন্টাল ট্রমা তৈরি করে, তাই না? যে তুমি এই ডু নট লাইক দিস সিচুয়েশন, বাট ইউ আর স্টিল হ্যাভ টু এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা বা এটা চালিয়ে যেতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো যখন তৈরি হয় তোমার মানে অডিয়েন্সের কনটেক্সটে, যদিও আমি বলছি যে তোমাদের যে এটা ওইভাবে ফেস করতে হবে সেটা, কিন্তু এই ব্যাপারগুলো সাইকোলজিক্যাল নয়েজ তৈরি করে, ঠিক আছে? তাহলে এগুলো কি করতে হলে, মানে এইখানে যেগুলো সিরিয়াস টাইপের অটিজম বা স্কিজোফ্রেনিয়া বা ক্যাটাটোনিয়া, স্পিচ যেগুলো হঠাৎ করে হয়ে গেছে, মানে কথা বলতে পারছে না এরকম, এইটাকে বলা হচ্ছে ক্যাটাটোনিয়া। হ্যাঁ, স্কিজোফ্রেনিয়া, অটিজম এগুলো খুব সিরিয়াস, এগুলোর জন্য প্রচণ্ড রকম ট্রেনিং বা দরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে মাইল্ড সাইকোলজিক্যাল নয়েজ, যে মোটামুটি আমাকে পাঠানো হলো এক জায়গায় যে এখানে আমার শ্রোতা বা অডিয়েন্সদেরকে মন মানসিকতা চেঞ্জ করে দিতে হবে বা মোটিভেট করতে হবে। এগুলো তখন তুমি তাদেরকে ওই মাইন্ডসেট থেকে, যখন তুমি একটা পজিটিভ মাইন্ডসেটে নিয়ে আসতে চাইবে, ওই ব্যাপারটা হচ্ছে তোমার ইউ আর ট্রাইং টু get rid of the mild psychological noise, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্টাররা এটা ফেস করে, কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনাল যারা, তারা ওই ডিপ সাইকোলজিক্যাল নয়েজগুলো নিয়ে তাদের কাজ করে, যারা অটিজম নিয়ে কাজ করে। আমার এক সিস্টার ইন ল আছে যে ওই অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করে, যে মহা কষ্টকর ব্যাপার, স্পেশাল এডুকেশন বলে থাকে, সে এটাতে তার ডিগ্রি আছে 2টা, সে ওদের নিয়ে কাজ করে। প্রচণ্ড রকম মানে একজন নর্মাল মানুষ হয়ে তুমি যখন অ্যাবনর্মাল লোকজন দেখছো, অ্যাবনর্মাল আমি ডিরেগেটরি অর্থে বলছি না, মানে নিচু করে দেখে বলছি না, কিন্তু মানে আদার দেন নর্মাল,
সো তাহলে আমরা বুঝতে পারছি যে সাইকোলজিক্যাল নয়েজ ব্যাপারটা আমাদের মোস্ট অফ আস অ্যাজ প্রেজেন্টার্স হয়তো ওই বড় ধরনের সাইকোলজিক্যাল নয়েজ ফেস করতে হয়। আমি বলছি হলো যে তুমি তোমার মনে করো একটা নির্দিষ্ট ওয়ে, তুমি মনে করো কোনো বস্তির বাচ্চাদের কে তুমি পড়াশোনার রাস্তায় নিয়ে আসতে পারো, তাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে লাইফে পড়াশোনার দরকার নেই, এইটা একটা ব্যাপার। আরেকটা হতে পারে তুমি কাইন্ড অফ এটা আর একটু সিরিয়াস, ড্রাগ অ্যাডিক্টদের সাথে তুমি কথা বলছো, তাদেরকে ওই যে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে যাওয়া হয়, এটা হতে পারে। তারপরে এমনি নর্মাল যেটা হতে পারে যে তোমার সামহাও তুমি একটা ক্রাউড প্রচণ্ড রকম হইচই চেঁচামেচি ক্যাওস ট্যাওস করে এসছে, তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, এটাও কিন্তু একটা মাইল্ড সাইকোলজিক্যাল নয়েজ। বুঝতে পারছে? ওকে, তাহলে পরে আমরা দেখি সিম্যান্টিক নয়েজ। এটা আবার অন্য ধরনের, এটা হচ্ছে ডিপ মিনিং। সিম্যান্টিক্স সম্বন্ধে তো আমরা প্রোগ্রামিং থেকে কিছু হলেও জানি না। সিম্যান্টিক্স হচ্ছে মানে মূলত কোনো একটা কিছুর ভেতরের কনস্ট্রাকশন, লজিক্যাল কনস্ট্রাকশন, কোনো একটা সাবজেক্ট, যে কোনো কিছু। সিম্যান্টিক্স কথাটা আসছে তোমার লিঙ্গুইস্টিক্স থেকে, হ্যাঁ, যে তোমার কোনো একটা ভাষা বা কিছুর ভেতরের যে কনস্ট্রাকশন, যে লজিক্যাল কনস্ট্রাকশন, যে তুমি কোনো একটা কিছু যুক্তিসঙ্গতভাবে বলছো, এই জিনিসটাকে আমরা সিম্যান্টিক্স বলি। তো এই সিম্যান্টিক্স নয়েজটা হচ্ছে কি, তুমি যখনই দুর্বোধ্য কিছু ব্যবহার করছো কথাবার্তা, তখন এই সিম্যান্টিক্সটা, এই মিনিংটা পাল্টে যায়। এই জন্য এটাকে আমরা বলছি নয়েজ। বলতে এই যে যেমন এখানে উদাহরণ আছে, এমপ্লয়িজ শুড ইন্টারফেস উইথ ইচ আদার। এটা থেকে কি মানে বুঝি আমরা? একটা ছোটখাটো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমরা জানি ইন্টারফেস কি, না? কি ইন্টারফেস কি? কোনো কিছুর সাথে যোগাযোগ করার যে ব্যবস্থাটা, মনে করে যে এইটাও একটা ইন্টারফেস করতে পারে। আমি এই স্মার্ট টিভি হচ্ছে ডিজিটাল, এটার সাথে আমি যোগাযোগ করতে পারি। তোমার কিবোর্ড বা মাউস, হ্যাঁ, বা ইভেন তোমার স্মার্টফোনের স্ক্রিন, টাচ স্ক্রিন, এগুলো হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, এখন যদি আমরা এটা হিউম্যান কম্পোনেন্টের ওয়েতে বলি, তাহলে কি হবে ইন্টারফেস? এখানে কিন্তু ওইরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করেছে যে শুধু ইন্টারফেস ইচ আদার, মানে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু কথাটা পরিষ্কার না। এইটাই হচ্ছে সিম্যান্টিক নয়েজ, যে যখন তুমি এমন কিছু শব্দ ব্যবহার করছো যে তোমার অডিয়েন্স বুঝতে পারছে, দেন ইউ আর ক্রিয়েটিং সাম সর্ট অফ সিম্যান্টিক নয়েজ। আচ্ছা, রিলেশনশিপস ক্যান বি ডিভার্ট। রিলেশনশিপ, মনে করো কেউ বাবা মার সাথে সন্তানের ঝগড়াঝাটি লেগেই আছে। ডিভার্ট বলতে আমরা নর্মালি বুঝি যে আমাদের প্রোগ্রামের যে কোনো প্রবলেম তৈরি করা, প্রবলেম দূর করা, হ্যাঁ, সলিউশন, ওটাকে সলভ করা। কিন্তু রিলেশনশিপের ভিতরে কিভাবে কি করবো, কি ডিভার্ট করবো? তাহলে মানে হ্যাঁ, এটা দিক থেকে হতে পারে যে খুব একটা টেকনিক্যালি সাউন্ডিং ওয়ার্ড হচ্ছে, এরকম কিন্তু আমরা প্রায়ই দেখি, তাই না? যে হ্যাঁ, বেসিক্যালি সেটাই। কিন্তু এটা যদি তুমি নর্মাল যারা ডিবাগিং নিয়ে মাথা ঘামায় না ভাই, তাদের সাথে যখন কথা বলছো, ইট ডোন্ট রিয়েলি ক্যারি এনি মিনিং। আচ্ছা, তারপর আরেকটা আছে, দিস নিউজ পেপার ইজ ইউজার ফ্রেন্ডলি। এটাতে আমি বলছি ও আচ্ছা, ইউজার যারা নিউজ পেপারটা পড়ছে তারা সহজে বুঝতে পারে, বাট মোস্ট অফ দেম, তাই না? তাহলে মানে মানে এক অর্থে সেন্স নেই করে, কিন্তু খুব বেশি অবভিয়াস না সেন্স, মানে সবাই এটা বুঝতে পারবে না, ঠিক আছে? এটাই বুঝতে পারছি যে যে কোনো সিম্যান্টিক নয়েজ হচ্ছে মূলত তুমি যখনই প্রেজেন্টেশন দিচ্ছ কোথাও, এমন সব কথা বলা উচিত না যেগুলো মিনিংটা বেশ দুর্বোধ্য। একটা হতে পারে যে তুমি এমন সব শব্দ ব্যবহার করছো, যেমন আমার এই প্রেজেন্টেশনে কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে কি যে একটু তোমাদের কাছে দুর্বোধ্য আমি বলবো না, তোমাদের অজানা, বাট আমার লেভেলে আমি বলেছি, এবং আই ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন দ্যাট, ঠিক
কিন্তু তারপরে যদি কিছু রয়ে যায় তোমরা কিন্তু বলবা স্যার ওই এই শব্দটার মানে তো বুঝতে পারছি না। এখানে 4 MB আছে কোনটা কোনটা এটি কানেক্ট হবে 4 MB সেকেন্ড লাইন আচ্ছা ইনকারেক্ট অর পুয়ার অ্যাম্বিগুয়াস ওয়ার্ড অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটাকে বলা হচ্ছে পুয়ার কেন যে এটা এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা ঠিক এটা একটা খুব মানে কি বলবো যে মিনিংটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করছে না এই জন্য এটাকে পুয়ার। আবার অ্যাম্বিগুয়াস কেন অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থবোধক যে কোনো শব্দের দুইটা মিনিং করা যায়। আমি একটা কিছু বলছি এটা দেখা গেল যে অডিয়েন্সের এক ভাগ মনে করলো এটা এই মিনিং আর এক ভাগ মনে করলো অন্য মিনিং, তাহলে এটা উচিত না। এই জন্য আমরা এই অ্যাম্বিগুয়াস ওয়ার্ড ব্যবহার করা উচিত না। ঠিক আছে? আচ্ছা এখন এইখানে দেখো এখানে এটা খুব ইজি বোঝা তাই না যে 8 যে সিম্বলটা সেটা এখানে রাখা হয়েছে সবাই দেখতে পাচ্ছ পিছন দিকে? এটাকে একজন বলছে নাম্বার 8 আরেকজন বলছে মানে কথায় বলছে 8 আরেকজন বলছে ইনফিনিটি আরেকজন বলছে ওয়েভ আরেকজন বলছে প্রেটসেল। প্রেটসেল চিনি আমরা? প্রেটসেল হচ্ছে একটা জুইশ খাবার আমেরিকায় খুব চলে এরকম বাংলাদেশের এখন ইদানিং দেখে পাওয়া যায় এরকম এইটের মতোই দেখতে এরকম ঘোরানো 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 একটু লবণ লবণ হ্যাঁ একটু মানে লবণাক্ত একটু ভাজা মচমচে হতে পারে এরকম একটা কিছু। তো এটাকে বলে প্রেটসেল। আরেকজন বলছে এটা ডিএনএ। তার মানে কি একটা সিম্বল যদি মাল্টিপল অডিয়েন্সের কাছে মাল্টিপল মিনিং নিয়ে আসে দ্যাট ইজ এ সিমেন্টিক নয়েজ। ঠিক আছে? আচ্ছা এবার এইটা দিকে খেয়াল করো। We apologize for any temporary inconvenience caused by our permanent repair construction. হ্যাঁ না সেটা ঠিক আছে কিন্তু পরেরটা কি পার্মানেন্ট রিপেয়ার কনস্ট্রাকশন আমাদের স্থায়ী রিপেয়ার বাংলা কি মেরামত বা হ্যাঁ পার্মানেন্ট মেরামতের জন্য আমরা সাময়িকভাবে কেমন এটা পার্মানেন্টলি চলবে আর আমরা সাময়িকভাবে তার মানে কি এইটাও হচ্ছে এক ধরনের সিমেন্টিক নয়েজ তৈরি হচ্ছে যে তোমার কথা পরিষ্কার না তুমি। আচ্ছা তারপরে এই ধরনের কিছু এগুলোকে বলা হচ্ছে অক্সিমরন। অক্সিমরন কথার নাম শুনছো? এটা হচ্ছে কি তোমার যে কোনো একটা শব্দ বা যে কোনো দুইটা শব্দ পাশাপাশি তুমি বসাচ্ছ বা কন্ট্রারি মিনিং বোঝাচ্ছে। ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম অ্যালোন টুগেদার টুগেদার একটা জিনিস অ্যালোন অন্য একটা জিনিস বাট একসাথে জুড়ে দিয়েছে তো তোমার কাছে ক্লিয়ার না যে এটা কি বোঝাতে চাইছে। সো দিস ইজ এ সিমেন্টিক নয়েজ। অলরাইট এটা বড় ও আচ্ছা এটা দিয়ে কমে যাবে না তো সাউন্ড সিনট্যাকটিক্যাল নয়েজ বলতে আমরা নর্মালি যেটা বুঝি যে একটা ভাষা বা একটা কিছু যখন আমরা খুব কি বলে নিয়ম মেনে সচরাচর যেভাবে আমরা কথা বলি বা সচরাচর যেভাবে একটা ভাষা ব্যবহার হয় সেটা থেকে যদি অন্য দিকে চলে যায় বা একটু অন্যরকম হয়ে যায় তাহলে যে এই ঝামেলাগুলো হতে পারে। ছবিটাতে খেয়াল করো অ্যালেক্সাকে বলেছে যে লাঞ্চ অর্ডার করার কথা। অ্যালেক্সাকে বলেছে লাঞ্চ অর্ডার করার কথা কিন্তু সে লঞ্চ করে দিয়েছে মিসাইল। এই দেখো পেন্টাগনের বিভিন্ন জেনারেলরা এই করেছে সে তখন বলছে নো অ্যালেক্সা আই সেড অর্ডার লাঞ্চ নট অর্ডার লঞ্চ। ঠিক আছে? তাহলে মানে সিনট্যাক্সের পার্থক্য। আচ্ছা তো এইখানে ওই জিনিসটাই যে এখানে গ্রামাটিক্যাল মিস্টেকও হতে পারে। যেমন মনে করো এটার কথা she went down to the street and says to him। তুমি বুঝতে পারছো যে প্রথম দিকে past tense এ ব্যবহার করতে তারপরে তুমি প্রেজেন্ট টেন্সে চলে আসছো। এটা কিন্তু অনেক কলকালের ভেতরে আছে। তুমি যদি আমেরিকা
তাকাও। অনেক সময় যে যেমন এরকম মানে ব্যাপারটা এরকম যে আই এম নট রিয়েলি নট গোয়িং দেয়ার, মানে যে ডাবল নেগেটিভ ব্যাপার, এটা হতে পারে। আবার মনে করো অন্য একটা ইসে ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, ওরা যেভাবে ব্যবহার করে, মনে করো তুমি ইংলিশে বলছো আই গিভ হিম দ্য বুক, আর স্প্যানিশে এটা হয়ে যাবে লে দয় এল লিব্রো, টু হিম আই গিভ দ্য বুক। বা মনে করো ভাষার ক্ষেত্রে অ্যারাবিকে তোমার বিভিন্ন যেগুলো শব্দকে আমরা ধরি যে এদের জেন্ডার থাকার কথা না, তাদের জেন্ডার আছে, তাই না? আমরা যেমন ছোটবেলায় পড়েছিলাম যে দাওয়াত, দাওয়াত মানে এটাকে স্ত্রীলিঙ্গ ধরে ই করা হয়, এরকম। কিন্তু যেগুলো শব্দের আসলে লিঙ্গ খুব বেশি আমরা গোনায় ধরি না, বাংলায় আমরা হয়তো ধরি না, কারণ এগুলো সবই ইনঅ্যানিমেট অবজেক্ট, এটা তো কোনো জেন্ডার থাকার কথা না। এই ব্যাপারগুলোকে বলবো হচ্ছে সিনট্যাক্স, সিনট্যাক্স নলেজ। হ্যাঁ, আচ্ছা, আমরা তো মোটামুটি আমাদের সময় শেষ না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানেই থামবো। তোমাকে বলবো ক্লাসে আরো আগে আসতে হবে, অন্য সময় হলে আমি কিন্তু তোমাকে এই দিতে দিব না, পরের বার যদি দেখি, ঠিক আছে? একদম লেটে একেবারে ক্লাস শেষ হওয়ার আগে এসে জাস্ট খালি অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে হবে না, ঠিক আছে? ক্লাস রেগুলার আসতে হবে।